মহাভারতের যুদ্ধে যাকে বলা হয় ক্লাইম্যাক্স, কর্ণ এবং অর্জুনের দ্বৈরথ, সেখানে শ্রীকৃষ্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এক উপদেশ আছে, যে উপদেশটা যুগে যুগে রণকৌশলের দিক থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর তার একটা প্রতিচ্ছবি আমরা বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে দেখছি এবং আগামীতেও বোধহয় দেখতে চলেছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কেন এই কথাটা উল্লেখ করলাম? আসলে দেখি ঘটনাটা কি, যারা জানেন না। যখন কর্ণ এবং অর্জুন মুখোমুখি, সেই সময় কর্ণ অর্জুনকে যুদ্ধে আহ্বান করে, হুঙ্কার দেয় এবং নানা ধরনের প্ররোচনামূলক যুদ্ধের যে ভাষা হয় দুই মহারথীর, সেই কথোপকথন চালু হয়। সেখানে তখন শ্রীকৃষ্ণ রথ ঘুরিয়ে নিয়ে মানে উল্টো দিকে সেই রথের গতি ঘুরিয়ে দেন এবং চলতে থাকেন আরো দ্রুত বেগে। তখন কর্ণ অট্টহাস্য করে বলেন যে অর্জুন পালিয়ে যাচ্ছে, অর্জুন ভীত, ছি, কাপুরুষ, এই নাকি তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে নিজেকে দাবি করো? তুমি তো ভীতু, তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভীতু। এই শুনে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বলে, হে বাসুদেব, কর্ণ আমাকে এই ধরনের ব্যঙ্গ করছে, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, সর্বশ্রেষ্ঠ বীর হতে চাই কর্ণকে পরাজিত করে, এ তো তুমি জানো, কিন্তু এতৎসত্ত্বেও তোমার এই আচরণ আমি বুঝতে পারছি না যে কেন তুমি এই রথের গতি কর্ণের এক মহারথী সেই আর এক মহারথীর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করবে। এটাই তো বীর যোদ্ধার নিয়ম, এটাই তো সাহস, এটাই তো যুদ্ধের আসল পরিণতি হওয়া উচিত। তা তুমি এই উল্টো দিকে রথ নিয়ে চলে যাচ্ছ কেন? তখন শ্রীকৃষ্ণ সেই রথের গতি থামান না, আরো দ্রুত বেগে চলতে থাকেন উল্টো দিকে। পিছনে কর্ণের রথ শ্রীকৃষ্ণের এই বা অর্জুনের এই রথের পিছনে তাকে এক প্রকার তাড়া করতে থাকে আর অট্টহাস্য করতে থাকে, ব্যঙ্গ করতে থাকে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা উত্তর দেন যে, অর্জুন, তুমি আমায় জিজ্ঞাসা করছো আমি কেন এদিকে চলে যাচ্ছি? আমি পালিয়ে যাচ্ছি। তখন অর্জুন ভীষণ বিস্মিত হয়ে বলেন, ছি, আমি পালিয়ে যাব? আমি এত বড় বীর যোদ্ধা, আমি কর্ণের মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করব, যেখানে কর্ণ আমাকে যুদ্ধে আহ্বান করছে, হুঙ্কার দিচ্ছে, সেখানে আমিও তো তার বিরুদ্ধে যুদ্ধ করব। তখন শ্রীকৃষ্ণ বলে যে আমি এখন পালিয়ে যাব। তখন অর্জুন বলে, কেন? তখন শ্রীকৃষ্ণ এই কারণে বলেন, ইসিলিয়ে মুঝে রণছর ভি কাহা জাতা হ্যায়। এই কারণেই শ্রীকৃষ্ণের আর এক নাম রণছর। তা তখন তিনি সেই কালিয়াদহের দিনগুলো, যখন শ্রীকৃষ্ণ অর্জুন এরা একসাথে সেখানে খেলা করতেন এবং পালিয়ে যেতেন, সেই স্মৃতি কথা উল্লেখ করেন এবং শিক্ষা দেন যে যুদ্ধে বিপক্ষ যখন তোমাকে যুদ্ধে আহ্বান করবে, তোমার তখনই যুদ্ধ করতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। তুমি যখন যুদ্ধে সুবিধাজনক অবস্থায় গিয়ে পৌঁছবে, বিপক্ষকে তুমি পরাজিত করবার সমস্ত রকম কৌশল এবং পরিবেশ তোমার অনুকূল হবে, তুমি তখন যুদ্ধ করবে অর্জুন। এবং তারপর পরিণতিটা কি? সেই রথ ছুটতে থাকলো, কর্ণের রথ তাকে পিছনে ধাওয়া করতে থাকলো এবং এক সময় গিয়ে এটা
আধুনিক কালেও সেই নিয়ে অনেক গবেষণা আছে, কিন্তু মোটামুটি বিষয়টা কি, কর্ণের রথের চাকা জল কাদা ভর্তি গর্তে গেঁথে গেল। এই কর্ণের রথ কাত যেই হয়ে গেল, শ্রীকৃষ্ণ রথ থামিয়ে ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়িয়ে অর্জুনকে এবার বললেন, যথারীতি তখন কর্ণ যেহেতু রথের চাকা পুঁতে গেছে, তখন তিনি রথ থেকে নেমেছেন। নেমে এবার সেই রথের চাকা টেনে তোলার সেই দৃশ্য সকলের চোখেই ভাসে। রথের চাকাটা টেনে তোলবার চেষ্টা করছেন। এবং এমন কি, এটা অন্য এপিসোডে অন্য বিষয়ে আমি বলেছিলাম যে কর্ণের যে সারথি ছিল সেও তার পক্ষে ছিল না। মগধরাজ তিনিও তার পক্ষে ছিলেন না। তিনি তখন সেই কর্ণকে কিন্তু উপহাস করছেন। তা কর্ণ তখন বলল যে আপনার উচিত নেমে এসে আমাকে সাহায্য করা, আপনি আমার সারথি, আপনি কোথায় সাহায্য না করে আমাকে উপহাস করছেন। তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমার দায়িত্ব কিন্তু তোমার রথটা চালনা করা, তোমার রথের চাকা তুলে দেওয়াটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না কর্ণ। তো যাই হোক, যখন এই পর্যায়ে শ্রীকৃষ্ণ এবার রথ ঘুরিয়ে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, অর্জুন এইবার ওই সামনে তোমার কর্ণ, এবার তুমি কর্ণের সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধে আহ্বান করো এবং তোমার কর্ম তুমি পালন করো। তারপরের পরিণতি তো সকলেই আমরা জানি কি হয়েছিল। বিষয়টা কেন এতক্ষণ ধরে উল্লেখ করলাম সুধী দর্শকবৃন্দ, গত প্রায় 2 মাস যাবৎ ভারতের রাজনীতিতে যা কিছু ঘটে চলেছে তার সাথে এই জিনিসের মিল পাওয়া যাচ্ছে। এবং হতে হতে এই যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তারা পরপর যে কয়টা কাণ্ড করলেন সেগুলোর সাথে এটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ওদিকে নরেন্দ্র দামোদর দাস মোদী, তার সঙ্গে তার ক্যাবিনেট, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়, আমরা এটাও দেখলাম যে আরশোলাদের বিভিন্ন রকম প্রতিবাদ আন্দোলন, তা নিয়ে চরম অরাজকতা যা আমরা মানুষের ভাষার পর্দায় বারবার করে তুলে ধরেছি। সেই কারণে কোনো না কোনো রিপোর্টের কারণে হোক আমাদের এই মানুষের ভাষার এপিসোডকে ডিলিট করা হয়েছে ইউটিউব থেকে। সেই কারণে শুধু দর্শকবৃন্দ আপনাদের কাছে একটু অনুরোধ রাখি, আপনারা যারা রাষ্ট্রবাদকে সমর্থন করতে চান এবং আমাদের এই চ্যানেলের এপিসোডগুলো আপনাদের পছন্দ হয়, তারা একটু সাবস্ক্রাইব করুন, হাত খুলে একটু কমেন্ট লিখবেন, যদি পছন্দ হয় একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে সংসদের অধিবেশন যেদিন শুরু হয় সেদিনকে তো আপনারা সকলেই জানেন, আমরা উল্লেখ করেছি, দেখিয়েছি, সেদিনকে সিজেপি বা আরশোলা অসংখ্য আরশোলা সংসদ ভবন অভিযান করে, ব্যারিকেড ভাঙে এবং সংসদ ভবন ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ, দিল্লি পুলিশ কঠোর হাতে সেটাকে দমন করে। তা না করে কি করত দিল্লি পুলিশ? তাদের সকলকে সংসদ ভবনে ঢুকে যাওয়ার ব্যবস্থা করে দিত, গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে। সেটা কি করত? তৎপরবর্তীতে অনেক বিতর্ক হয়েছে, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন আছে, তাতে একটা এফআইআর ও সুপ্রিম কোর্ট বিনা তদন্তে তুলতে দেয়নি এবং যাদের পাস্ট ক্রিমিনাল রেকর্ড আছে সেগুলোকে তদন্তের আওতায় এনে তদন্ত করতে বলেছে। সে নিয়েও অনেক কিছু আছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আজকের প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে রাহুল গান্ধী এরপর কি করলেন। এই গোটা অধিবেশনটা বিরোধীরা মিলে, বিরোধীরা কারা? টুকরে টুকরে গ্যাং, কেজরিওয়াল, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, রাহুল গান্ধী সহ কংগ্রেস খোদ তারা নিজেরা এবং এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশিষ্ট সেই যেটুকু আছে, এরা মিলে সমস্ত দলবল মিলে গোটা সংসদ অধিবেশনটাকে অরাজক পরিস্থিতিতে তৈরি করলো। এবং এক বর্ষিয়ান সাংবাদিকের এই উক্তিও
যিনি ওই রাহুল গান্ধীর মন্ত্রণাদাতা, তিনি কি বললেন যে এবার থেকে দেশ সংসদ থেকে চলবে না, রাস্তা থেকে চলবে। ঠিক আছে, ইলেকশন না, অ্যাজিটেশনের মাধ্যমে দেশের ভাগ্য নিয়ন্ত্রিত হবে, রেজিস্ট্যান্স, তার মাধ্যমে ভাগ্য নিয়ন্ত্রিত হবে। তা যাই হোক, তৎপরবর্তীতে 13 তারিখ যখন সংসদের অধিবেশন শেষ হলো, কিছু নিয়ম কানুন মেনে যদি বলা যায় যে ওই 16% মতো কাজ হলো, সামান্য কিছু অংশ, এবং রুটিন কিছু বিল সেগুলো পাশ হয়ে গেল। তার মধ্যেও অবশ্য অন্যতম কিছু গুরুত্বপূর্ণ বিল আছে যেগুলো সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানো, বন্দে মাতারম বিল, এগুলো পাশ হয়েছে অবশ্যই। কিন্তু যে বিলগুলো নিয়ে সারা দেশ সরগরম ছিল এবং যেগুলো বিরোধীদের গলার কাঁটা ছিল, যে বিলগুলো দেশের প্রগতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ছিল, যেমন নারী শক্তি বিলের আর একটা ভার্সন, যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেমন ডিলিমিটেশন, যেমন আমি যেটাকে বলি মজা করে ফ্যাকড়া, FCRA। কাদের ফ্যাকড়া? এই টুকরে টুকরে গ্যাংয়েদের, দেশ বিরোধী শক্তিদের ফ্যাকড়া। সেগুলো এই অধিবেশনে পাশ করা গেল না। তার যে উৎসব, সেলিব্রেশন, সেই সেলিব্রেশন পালন করলেন রাহুল গান্ধী। আর সেই স্টেজে আজকে ভাবতে হবে, এই রাহুল গান্ধীর কিন্তু মোটামুটি এই 56-57 বছর মতো বয়স হয়ে গেল, মানে আর 2-3 বছর পরে তিনি একজন সিনিয়র সিটিজেন পরিণত হবেন। তিনি মঞ্চে যা যা কিছু অঙ্গভঙ্গি করলেন সেই সেলিব্রেশন করতে গিয়ে, মোদিজির বিদেশ নীতি নিয়ে যেভাবে কটাক্ষ করলেন, এবং তার একজন ওই স্টেজে উপস্থিত থাকা তার পরিষদ যেভাবে ইতালির প্রধানমন্ত্রী মেলানিকে নিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তীব্র অশালীন ইঙ্গিত করলেন, তাতেই কি শেষ হলো পুরো বিষয়টা? রাহুল গান্ধী এই কটাক্ষ করলেন, মোদীকে ভয় পাওয়ার কিছু নেই, মোদী নিজেই ভীতু। মোদী নাকি সোজাসুজি তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না। আর তারপরে কি হলো? তারপর যেটা হলো, বন্দে মাতারাম গাইতে গিয়ে বিতর্ক সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, বিশেষত সোনিয়া গান্ধীকে ভিডিওতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেই নিয়ে সমালোচনার ঝড় তো উঠেইছে। বন্দে মাতারাম গানের অপমান, মাঝপথে তিনি থামিয়ে দিতে বলছেন, এবং কংগ্রেসের পক্ষ থেকে সেটার ব্যাখ্যা দেওয়া হলো এই যে সেটা নাকি কংগ্রেসের সভাপতি খার্গে তার চেয়ার আনার জন্য, তিনি দাঁড়াতে পারেন না, তার চেয়ার আনার কথা বলতে গেছিলেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, মাত্র কিছুদিন আগে ওই মিস্টার খার্গে তিনি কিন্তু রাজ্যসভায় দাঁড়িয়ে 45 মিনিটের ভাষণ দিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন। এখন এইগুলো সব প্রকাশ্যে এসে গেছে। এবার আসছে আসল জায়গাটা। জ্যোতি বসু যাকে বিদেশিনী বলেছিলেন, খুব সঠিকভাবেই বলেছিলেন। একজন বিদেশিনীর পক্ষে দেশের বন্দে মাতরমকে শ্রদ্ধা জানানোর কি দায় থাকতে পারে, এই প্রশ্ন অবশ্যই উঠছে। আর এটাও তো সত্যি কথা, রাহুল গান্ধী অবশ্যই একজন বিদেশিনীর সন্তান। এটা তো বাস্তব, এটা তো বায়োলজি, সিম্পল বায়োলজি। আর FCR এর এই পাশ না হওয়া কার কার উল্লাস তৈরি করতে পারে? প্রথম কথায় আসি যে এই যে সেলিব্রেশন, এই সেলিব্রেশনটা ঠিক কি কারণে? যে রাহুল গান্ধী এই বিলগুলো পাশ হওয়া আটকে দিতে পেরেছেন, PM and CM বিল আটকে দিতে পেরেছেন। কি? যে যারা কিনা এই ফৌজদারি অপরাধ করে জেল খাটবে তারা কখনো PM এবং CM হতে পারবে না। তার মানে কি? সেটা উনি আটকে দিতে পেরেছেন। তার অর্থ এই যে যে যা খুশি করে যাবে, তারপরেও সে ভোটে দাঁড়িয়ে যাবে, এটাকে উনি সমর্থন করেন। FCR বিদেশি অনুদান এসে, বিদেশি অনুদানকে দেশের মানুষের ধর্মান্তরণের কাজে লাগানো, বিভিন্ন রকম দেশ বিরোধী কাজে লাগানো, সেগুলোকে তিনি সমর্থন করেন। ডিলিমিটেশন,
কোনো একটি লোকসভাতে 7 লক্ষ ভোটার, আবার কোনো একটি লোকসভাতে 20 লক্ষ ভোটার, এইরকম যেমন অসাম্য একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটার কারণে মাঝখানেই ডিলিমিটেশন বা সীমারেখা তৈরি লোকসভা কেন্দ্রের, সেটার প্রয়োজন পড়ে। অতীতেও হয়েছে, কংগ্রেস আমলেও হয়েছে এই জিনিস, বিধানসভার নতুন রকম সীমানা তৈরি করা, এ আমরা সাক্ষী, এ ঘটনা ঘটেছে, কিন্তু সেটাকে তিনি আটকে দিতে পেরেছেন, কি আনন্দ ওনার। আর নারী শক্তি বিল, যে উমেন রিজার্ভেশন, সেই বিলের যে অ্যামেন্ডমেন্ট, সেটা আটকে দিতে পেরেছেন, কি আনন্দই না ওনার হয়েছে। আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন, দেশের বিপুল পরিমাণে খরচা বাঁচানোর জন্য, দেশের একই সাথে সবকটা ভোট যাতে হয়ে যায়, সেই ব্যবস্থা করবার বিলও ওনারা অরাজক পরিস্থিতি করে আটকে দিতে পেরেছেন। তাই কি মজা, কি মজা, কি আনন্দ, কি আনন্দ। তা এবার একে যদি বলা হয় বালক সুলভ আচরণ, যেটা মোদি জি এর আগেই বলেছিলেন, সেটা নিয়ে বিতর্কও হয়েছিল, খুব ভুল বলা হবে কি? এবার আসুন, তাহলে নরেন্দ্র মোদী ভয়ে পালিয়ে গেলেন, বিজেপি ভয়ে পালিয়ে গেল, এদের এগেনস্টে কিচ্ছু করলো না, বিলগুলো সব গুটিয়ে চলে গেল। সামনে উত্তরপ্রদেশের ইলেকশন, সামনে উত্তরাখণ্ডের ইলেকশন, সামনে পাঞ্জাবের ইলেকশন, কিন্তু এই সমস্ত কাজগুলো করে, এক তো আসামে এবং তৎপরবর্তীতে এই যে কাজগুলো করলেন, এর এফআইআরও হলো, এবং পরবর্তীতে নিজেদের যে পালখিল্য আচরণ, নিজেদের যে অপরিপক্কতা রাজনৈতিকভাবে, এই টুকরে টুকরে গ্যাং দেশের অধিকাংশ তাদের যে আঞ্চলিক দলগুলো আছে, নিজের নিজের রাজ্যে অস্তিত্বহীন, ক্ষমতাহীন তো বটেই, তারপরেও তারা আরো ভাঙছে, আরো টুকরো টুকরো হচ্ছে। আর ভেবেছিল যে এই ককরোচ বা আরশোলা ছড়িয়ে দিয়ে আমরা বোধহয় বিরাট কিছু করে ফেললাম, বর্ষা অধিবেশন ম্যাসাকার করে দিলাম, দিয়ে আমরা জিতে গেলাম। সত্যি কি তাই? এই পিছু হটা তাই কি প্রমাণ করে মোদি কি সত্যিই ভীতু? একটা মিল সত্যিকারের কথা বলে দিই আপনাদেরকে, মিলটা আপনারা খুঁজে নিন, খেয়াল করে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি নাকি মোদিকে ভয়ই পান না। তিনি ভোটের আগে বলেছিলেন মোদির গভর্নমেন্টই উল্টে দেবেন। মনে পড়ে সেই কথা আপনাদের, যে তিনি, তাকে যদি এবার ভোটে জেতানো হয়, তিনি এবার দিল্লির গভর্নমেন্টই উল্টে দেবেন। তা কি হলো সে তো সবাই জানে, মানুষ আর তাকে সে সুযোগ দেয়নি ওই উৎপাত করবার জন্য। আচ্ছা, আসলো মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, কেজরিওয়াল, এদের একটা জিনিস কমন, খেয়াল করে দেখবেন, এরা কেউ স্টেজে এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার দিকে চোখ তুলে একটানা বক্তব্য রাখতে পারে না। মাইক্রোফোন হাতে সারা স্টেজময় ঘুরে 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 বেড়ান। সত্যিকারের প্রশ্ন যখন সাংবাদিকরা করেন, অ্যাভয়েড করে চলে যান, ঔদ্ধত্য প্রকাশ করেন। মিলটা খুঁজে পেলেন শুধু দর্শকবৃন্দ? কারা কাকে ভয় পায়? তা মোদিকে কেউ ভয় পেতে হবে না, মোদি সত্যিই ভয় পায়, ঠিক আছে, মোদি ভয় পায়, কোট আনকোট, রাহুল গান্ধীর কথা মতো। তাই মোদি সব ক্ষেত্রে জিতে যায়। আর মোদিকে যারা একদমই ভয় পায় না, তারা সব জায়গায় হেরে যায়। এটাই তো পরিণতি। তাই কর্ণের রথের চাকা কখন পুঁতল, সেটা আমরা দেখার অপেক্ষায় থাকলাম, যে এরপর অর্জুন ঠিক কি করে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো যদি ভালো লাগে, আবার আপনাদেরকে অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। তথ্যবহুল বিভিন্ন রকম এপিসোড আপনাদের সামনে নিয়ে আসবা, আরো উন্নত করবার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাই। আপনারা নোটিফিকেশন অন রেখে অল করে দিতে ভুলে যাবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।